হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করব সেটা হচ্ছে ক্লাস 8-এর অঙ্ক, কিন্তু এটা সরকারি বইয়ের কোনো অঙ্ক না। এটা হলো বাইরের অঙ্ক। বাইরের মিন্স যেগুলো তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে কিন্তু সরকারি বইতে নেই, মানে ওই পদ্ধতিতে হবে কিন্তু সরকারি বইয়ের অঙ্ক না। তো সেরকম অঙ্ক আমরা কিছু করব, আজকে সমাধান করব। অ্যাটলিস্ট 5টা করি আজকে। তো দেখো, এই 5টা অঙ্ক কিন্তু একটা অধ্যায়ের অঙ্ক হবে না। বুঝতেই পারছো, পাঁচটা পাঁচটা অধ্যায়ের অঙ্ক হতে পারে, আবার 4টে অধ্যায়েরও হতে পারে। যাই হোক, সেটা আমি যখন করবো তখন দেখবো। তো দেখো, এখানে তো নিয়ম এখন কিছু বলার নেই। আমরা যে পার্টিকুলার প্রশ্নটা পড়বো সেই প্রশ্নের রিলেটেড যে সমাধানগুলো করার জন্য যা যা নিয়ম করে জানা প্রয়োজন সেগুলো আমরা তখন বলে দেবো। তখন আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা সেটা কপি করে নেবে। আচ্ছা আচ্ছা, আর প্রশ্ন আসার পদ্ধতিটা বলি। প্রশ্নটা তোমাদের স্ক্রিনে আসবে। তোমরা প্রশ্নটা স্ক্রিন থেকে আগে টুকে নেবে, প্রয়োজনে ভিডিওটা পজ করবে, করে প্রশ্নটা টুকে নেবে, তারপরে উত্তরটা বুঝবে এবং সেটা সমাধান করবে। নইলে কি হবে বলতো? নইলে ওই উত্তর আছে কিন্তু প্রশ্ন নেই, মানে মাথা নেই কিন্তু শরীর আছে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো দেখো, চলো, তো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন আমরা পড়ি। বলছে, একটি সংখ্যাকে 20% বাড়িয়ে পরে 20% কমালে মোটের উপরে শতকরা কত পরিবর্তন হবে? কি বললো দেখো, বলছে একটি সংখ্যাকে, প্রথম প্রশ্ন বলছে একটি সংখ্যাকে 20% বাড়াও, তারপরে আবার 20% কমাও, কমিয়ে তুমি বলো যে মোটের উপরে শতকরা কত পরিবর্তন হবে। তো দেখো, প্রথম আমরা প্রশ্নটা পড়ে বুঝে গেছি যে প্রশ্নটা কোন অধ্যায়। শতকরা নামক যে অধ্যায় আছে তোমাদের বইতে, সেই শতকরা চ্যাপ্টারের। তো দেখো কি বলেছে, প্রথমে যে সংখ্যাটা বলেছে আমরা প্রথমে রাফ বুঝে নেই। হ্যাঁ, একটা সংখ্যা আমরা যা কিছু ধরতে পারি। তো আমি সুবিধার্থে ধরছি কি সংখ্যাটা হচ্ছে 100। বলছে এই সংখ্যাটা 20% বাড়াও। কত পার্সেন্ট? 20%। আচ্ছা বলো তো, 100 যদি 20% বাড়ানো হয় কত হয়? 120 হয়। কিন্তু এটা মুখস্থ করবে না, কিভাবে আসে দেখো। 100 ছিল, এর সঙ্গে বাড়বে কত? বাড়বে বলেছে 20%। তার মানে এই যে 20% বাড়বে, এটা কার 20% বাড়বে? ওই 100ই। তার মানে 100 গুণ 20/100%, মানে কি 100। দেখো, এটা যেই বেড়ে গেল সঙ্গে সঙ্গে কত হচ্ছে দেখো তো, 100 100 কেটে গেল, পড়ে রয়েছে 20। 100 প্লাস 20 অর্থাৎ 120। তাহলে আমরা কি করলাম, প্রথমে সংখ্যাটা আমি ধরেছি 100, তার 20% বাড়িয়ে পেয়েছি কত? 120। এবার বলেছে এই 120-র আবার 20% কমাও। তার মানে কি হবে, 120 থেকে আবার কমবে, মানে কি মাইনাস করব। কত? 20%। কার 20%? 120-র 20%, মানে 120 গুণ 20/100। তো দেখো, এটা করে কিছু একটা মান আসবে। এইবার যে মানটা আসবে সেটা আমরা কি করব, পূর্বে ছিল 100, তারপর এই যে বেড়েছে কমেছে, এই যে নাটক করেছি আমরা, এই বাড়ানো কমানোর পরে শেষে এসে কোথায় থেমেছি বলো? এখানে যে সংখ্যাটা আসবে সেটা হয় সেটা 100-র বেশি হবে, না হয় সেটা 100-র কম হবে, আর না হয় সেটা এক্স্যাক্টলি 100 হবে। তবে এক্স্যাক্টলি 100 হবে না, কারণ আমি সিওরিটি দিচ্ছি এই কারণে, 100-র 20% বাড়লে যদি 120 হয়, তাহলে সেই 120-র 20% কখনো 120 হতে পারে না, যে শুধুমাত্র 20 গিয়ে ওখানে থামবে। যাই হোক, কিছু একটা আসবে। যদি এটা বেশি হয় 100, তাহলে বলবো শতকরা মানে পরিবর্তনটা বৃদ্ধি পেয়েছে। যদি এটা 100-র কম হয় তাহলে বলবো হ্রাস পেয়েছে। তো কত হবে এক্সাক্ট মাপটা আমরা পরে বের করব। সেই এক্সাক্ট মাপটা যেটা বেরোবে সেটা কি বিয়োগ করে পাবো, তাকে শতকরা করবো কি করে, সেটা বাই পূর্বেরটা ইন্টু 100%। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা কি করবো, সমাধানটা করে আসতে ধীরে ধীরে। দেখো, বলেছে কি সংখ্যাটা কত আমরা জানি না। তো দেখো, সংখ্যাটা আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি হবে 100। আচ্ছা, সংখ্যাটা যদি 100 হয়, সেই 100 বলেছে 20% বাড়াও। তাহলে লিখছি দেখো, 20% বাড়ালে বা বৃদ্ধি করলে, 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হবে, বলো কত হবে? এই দেখো, ছিল 100, তার সাথে বৃদ্ধি করছি মানে প্লাস, কত বৃদ্ধি করব? 20%, মানে 120%, 20% হলো। বলো কত হচ্ছে দেখো তো, এই দেখো 100 100 কেটে গেলে 100 প্লাস 20 অর্থাৎ 120। আর যেহেতু সংখ্যা, তাই কোনো একক হবে না কিন্তু। এটা মানুষের যদি ওজন হতো তখন না আমরা ধরতাম যে 100 ওজন ছিল, এই ছিল তাই ছিল। কিন্তু এখানে বা 100 টাকা ছিল, কারণ যদি বেতনের অঙ্ক হয় তাহলে বলবো বেতন ছিল 100 টাকা, এখন হচ্ছে 120 টাকা। কিন্তু এটা কোনো টাকা নয়, সংখ্যা, সংখ্যার কোনো একক হয় না। তো দেখো, 20% বৃদ্ধি করেছি, আবার কি বলেছে, বলছে পরে আবার 20% কমানো হলো। বলো আচ্ছা,
আমার যদি বেতন 100 টাকা থাকে, সেটা যদি পরে বেড়ে যায়, তো আমার পরে যদি তার থেকে যে আমার বেতন কমে, তো কিছু থেকে কমবে, 120 থেকে কমবে। আর এখানেও ঠিক তাই, এই সংখ্যাটা 100 ছিল, এখন হচ্ছে 120, এর 20% কমবে, তারপর কোথেকে কমা বলো? 120 থেকে। তাহলে লিখবো কি, 20% কমালে বা হ্রাস করলে সংখ্যাটি হবে, বড় কথা হবে। চলো কমিয়ে দিই, কোথেকে কমাবো? 120 থেকে কমাবো, তার মানে মাইনাস করবো, কত কমাবো? এবার সেই কথাটা বেরোচ্ছে, দেখো 120-র 20%, মানে 120 এর 20/100। চলো কাটাকুটি করো, এই দেখো 0 0 কাটলো, একটা শূন্য, এই একটা শূন্য, একটা কাটলো, তাহলে দেখো নিচে কিছু নেই, উপরে কত আছে 2, আর এদিকে 12, 12 দিয়ে 24, তার মানে 120 থেকে 24, দেখো না পারলে 100 বিয়োগ করে নেবে। 120 থেকে 24 বিয়োগ করো, 4 6 9, তাহলে কত হলো বলো? 96। আচ্ছা বলো, এই যে আর কোন শর্ত দিয়েছে? দেখো তো আর কোন শর্ত আছে যে তোমার 20% বেড়েছে কমেছে? আর কিছু নেই, শুধু বলেছে 20 বাড়াও 20 কমাও, ঝামেলা শেষ। বলো, প্রথমে সংখ্যাটা ছিল কত? 100। এখন এই যে বেড়েছে কমেছে নাটক করেছি আমি, এই যে এত কিছু চড়াই উঠতে পার করে এসে কোথায় আছে তোমার এই সংখ্যাটা? 96। তাহলে বলো, ছিল 100, এখন হয়েছে 96, তার মানে বলো সংখ্যাটা হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? কমে গেছে। কত কমেছে এবার বলো, তার এক্সাক্ট মাপটা বের করছি। তাহলে লিখছি দেখো, অতএব সংখ্যাটি হ্রাস পেয়েছে সমান সমান, বলো কত হ্রাস পেয়েছে? ছিল আগে 100, মাইনাস করছি আমি 96, তাহলে বলো সমান সমান কত? 4। এবার দেখো দুটো উপায় আছে, একটা হচ্ছে সরাসরি কত পার্সেন্ট, যেহেতু শতকরা, তো তাহলে শতকরাতে কত পরিবর্তন সেটা জানতে হলে কিছু যে করতে 100তে, তো আমরা 100 ধরেই তো অঙ্কটা করছিলাম, তার মানে তুমি চাইলে সরাসরি উত্তর করতে পারবে 4। আর যদি মনে করো স্যার সরাসরি করবো, তাহলে এক্সাক্ট পদ্ধতি কি? এক্সাক্ট মাপ বৃদ্ধি হ্রাস যাই নির্ভর করে সবকিছু পূর্বের উপর, অর্থাৎ পূর্বে ছিল 100, তাহলে লিখবে কি 4/100 গুণ 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট। তো আমাদের দরকার নেই, আমরা সরাসরি 4 করে দিই, যেটা সংক্ষেপে হয়। তাহলে লিখবে কি, অতএব সংখ্যাটি 4% হ্রাস পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো যদি আর একটা কথা বলি এখানে, সতর্কতামূলক কথা, সেটা হচ্ছে যে শতকরা আর পার্সেন্টেজ কখনো এক লাইনে বসে না। অর্থাৎ তুমি যদি লেখো যে সংখ্যাটি শতকরা 4% হ্রাস পেয়েছে, এটা কিন্তু ভুল। কি লিখতে হবে তখন? সংখ্যাটি শতকরা 4 হ্রাস পেয়েছে। যেহেতু আমি এখানে কোনো শতকরা লিখিনি, তাই আমি কি লিখবো, যে সংখ্যাটি 4% হ্রাস পেয়েছে, আমি লিখতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এরপর 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটিকে দুটি পূর্ণঘন সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করা সম্ভব? দেখো বলছে নিচের কোনটাকে পূর্ণঘন সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করা সম্ভব। কি কি অপশন দিয়েছে দেখো, অপশন নম্বর এ দিয়েছে কত? 1529, অপশন নম্বর বি দিয়েছে 1629, অপশন নম্বর সি দিয়েছে 1729, আর অপশন নম্বর ডি দিয়েছে 1829। বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটিকে দুটি পূর্ণঘন সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করা যাবে? এটার উত্তর একদম মুখস্থ লিখে দেবে, 1729। তার কারণ হচ্ছে দেখো, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে এই সংখ্যাটা মুখস্থ করতে, কোনটা বলতো? এই যে এই 1729, এই সংখ্যাটা একটা বিশেষ সংখ্যা। কি সংখ্যা জানো? এটা হচ্ছে হার্ডি রামানুজন সংখ্যা। হার্ডি রামানুজন সংখ্যা, এই সংখ্যাটা হার্ডি রামানুজন সংখ্যা, বিশেষ সংখ্যা। তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা 1729, এই সংখ্যাটাকে দুটো আকারে লেখা যায়। দেখো একটা হচ্ছে এটা, আর একটা হলো এটা। কি দুটো ঘন দেখো লিখছি, একটা হচ্ছে 10 কিউব প্লাস 9 কিউব, এটা লেখা যায়। আর একটা হচ্ছে 12 কিউব প্লাস 1 কিউব। দেখো এটা করলেও তুমি পাবে 1729, এটা করলেও তুমি পাবে 1729। অর্থাৎ দেখো আমি দুবার কি দুটো ঘনের সমষ্টি আকারে লিখতে পেরেছি। তাহলে অপশন নম্বর কথা উত্তর হচ্ছে 1729। দেখো হচ্ছে এটা একদম মুখস্থ জিনিস, এটা বেশি কিছু নেই এখানে। তো চলো কোশ্চেন নাম্বার 3, এটা খুব ভালো অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে এক্স স্কয়ার প্লাস px, সরি এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস p প্লাস 1 ইন্টু p মাইনাস 2। এই p মাইনাস, সরি p প্লাস 1 ইন্টু p মাইনাস
ওয়ান। বলছে এই সংখ্যামালাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য, বলে ওটা চারটে অপশন নিয়েছে দেখো। অপশন নম্বর এ কি দিয়েছে দেখো, এক্স মাইনাস এ। অপশন নম্বর বি বলছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। অপশন নম্বর সি এক্স প্লাস পি। অপশন নম্বর ডি এক্স প্লাস এক্স মাইনাস পি প্লাস ওয়ান। এটা মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান। হ্যাঁ দেখো এই চারটা অপশনের মধ্যে বলছে এই সংখ্যামালাটি কোনটা দ্বারা বিভাজ্য। আচ্ছা কোনটা দ্বারা বিভাজ্য এর জন্য তুমি কি করবে, প্রত্যেকটা দিয়ে কিছু ভাগ করবে নাকি, ঘন্টা বেজে যাবে, মানে তখন ভাগ করে তো শেষ করতে পারবে না, পুরো সময়টা শেষ এবং অঙ্কটা হবেই না, পদ্ধতিও ভুল। দেখো তাহলে উপায় কি, চলো শিখে নিই পদ্ধতিটা। পদ্ধতিটা হচ্ছে বলো 6কে যদি আমরা ভাঙি 2 গুণ 3, তার মানে কি বলতে পারি যে 6-এর উৎপাদক হচ্ছে 2 আর 3। তার মানে আমি বলতে পারি যদি এরকম প্রশ্ন থাকে যে নিচের কোনটি 6 দ্বারা বিভাজ্য, এই নিচের কোনটি, এই বললো যে 6 সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য, বলে অপশনের মনে কর দিলে তোমার 2, অপশনের মধ্যে দিলে তোমার 4, অপশনের মধ্যে দিলে তোমার 7, আর অপশনের মধ্যে 9। তুমি কি করবে, 2 করবে। কি জন্য 2 করবে, এই দেখো এই 6কে ভেঙে পাচ্ছ তুমি 2 গুণ 3, তাহলে বলো এই 2 গুণ 3কে আমি যদি বিভাজ্য মানে ভাগ করো 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে কেটে গিয়ে উত্তর হবে 3। বা অপশনে যদি 3 থাকতো তাহলে অপশনের উত্তর কত হতো, 3। তার মানে আমরা বুঝলাম যে যাকে ভাঙতে বলবে এটাকে আগে উৎপাদকে ভাঙবো, উৎপাদকে ভেঙে আমরা যেটা পাবো সেইটাকে আমরা দেখবো যে এর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে উত্তর হবে সেটা। আবার বলছি যেটা দিক এটা একটা সংখ্যা, এখানে যে সংখ্যামালা দিয়েছে তাহলে আমাদের কি করণীয়, ও ঠিক একই ওর মতো এই সংখ্যামালাটাকে আমি উৎপাদকে ভাঙবো, ভেঙে দেখবো যে এদের মধ্যে যে দুটো উৎপাদক আসবে সাধারণত কি এটা তো মিডল টার্ম ফ্যাক্টর, এই মিডল টার্ম ফ্যাক্টরে যে উৎপাদক গুলো আসে সেই উৎপাদকটা দেখবে এর মধ্যে কোনো না কোনো একটা হবেই হবে, একদম হবেই। কিন্তু ভুল করেও এই যেমন 6কে ভেঙে 2 আর 3 অপশনে কখনো কিন্তু দুটো থাকবে না, দুটো কখনোই থাকবে না, থাকবে তোমার যে কোনো একটা, হয় 2 থাকবে না হয় 3 থাকবে। ঠিক সেরকম একে তুমি ভেঙে যে দুটো পাবে সেই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, এর অপশনের মধ্যে আছেই আছে শিওর। দেখো কিভাবে করবো, চলো এটা একবার মিডল টার্ম করি। তো এইটা আমি তোমাদের ক্লাসে করার সময় বলেছিলাম যেটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর ছাড়া আরেকটা পদ্ধতি করা যায় সূত্রের সাহায্যে, যার যেটা খুশি সেটা করবে। মিডল টার্মটা করলে এই অঙ্কটা বড় হয়ে যাবে, তাহলে কি করবো আমরা সূত্রের সাহায্যে। কিসের সূত্র, বর্গের সূত্র। বর্গের সূত্র যদি কারো মুখস্থ না মানে না থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দেখবে বর্গের সূত্রের একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, একদম যাবে, খুব সহজে ওখানে বর্ণনা করা আছে, তোমরা ওখান থেকে সূত্র দেখে নিতে পারো। তো দেখো চলো এবং মুখস্থ করে নেবে, মানে সূত্র ছাড়া কিন্তু বীজগণিত হবে না। দেখো কি করে করবো, এক্স স্কোয়ার প্লাস 2x। আচ্ছা এই পুরোটা দেখো একটা সূত্র না, এই দেখো টি কে মনে মনে তুমি এ ভাবো, তাহলে a প্লাস 1 এটা কি a মাইনাস 1, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কোন সূত্রে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তো এই সূত্রে দেখো তো ডান দিকে কি আছে, a প্লাস b a মাইনাস b ফর্মে আছে, তাহলে ওখানে আমরা কি বসাবো বলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো বসাচ্ছি মাইনাস, মানে এর জায়গায় a স্কোয়ার মানে p স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু দেখো x স্কোয়ার প্লাস 2x। আচ্ছা এটা ব্র্যাকেট তুলে দাও, বা আচ্ছা ব্র্যাকেট থাক, স্টেপ জাম্প করছি না আমি। দেখো কি করলাম, p স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 সেটা বসালাম। তারপরে কি করলাম, x স্কোয়ার প্লাস 2x, দেখো ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুলে দিলে কি হবে মাইনাস পি স্কোয়ার, আর এটা দেখো প্লাস ছিল তাই প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1। যদি এই না মনে থাকে শুধু এরকম মনে রাখো যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে যেই ব্র্যাকেটটা উঠে যাবে তখন এই মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে যারা যারা থাকবে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হবে। চেঞ্জ মানে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তো দেখো করলাম, এরপরে দেখো তো এই দেখো এক্স স্কোয়ার 2x আর এই যে 1 এই তিনটে দিয়ে দেখো একটা সূত্র পড়ছে, তাহলে একটু সাজিয়ে রাখো, এটা প্লাস 2x প্লাস 1 মাইনাস পি স্কোয়ার। যদি কি সূত্র বুঝতে না পারো তাহলে এক কাজ করবে, দেখো এই x কে লিখতে পারি আমি x স্কোয়ার, তারপরে 1 কে আমি দূরে লিখতে পারি, দেখো তো 1 কে 1 স্কোয়ার। আচ্ছা এরপর দেখো a স্কোয়ার পেয়েছি b স্কোয়ার পেয়েছি। আচ্ছা ওটা সূত্র ফেলতে গেলে আমাদের কি লাগবে, হয় প্লাস 2ab না হয় মাইনাস 2ab, কিন্তু এখানে দেখো জল জল করছে প্লাস চিহ্ন, তুমি এটা দেখবে না, তুমি শুধু চিহ্নটা দেখবে প্লাস। তো প্লাস দেখলাম, সূত্র বানানোর জন্য লিখছি 2a, a মানে x ডট b মানে দেখো 1, দেখো অটোমেটিক মিলে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে দেখো এর জায়গায় একে পেলাম, এর জায়গায় একে পেলাম, একের জায়গায় 1 স্কয়ার পেলাম, আর মাইনাস পিটা ওটা যেমন আছে তেমন থাক। দেখো এবার তাকাও এই পুরোটা কার সূত্র করছে, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বলো কার সূত্র, এই সূত্রটা দেখে নাও, a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে কি বর্গের সূত্রের গোড়া, একদম ফার্স্ট গোড়া ছিল এটা, ভিত। দেখবো কি x মানে এখানে এই a মানে এখানে x, b মানে এখানে 1, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস পি যেটা আছে ওটাকে আমি শুধু লিখলাম পি স্কয়ার। হলো, তাহলে কি পেলাম বলো, এইবার দেখো একটা এই স্টাইলে এই সূত্র করছে, দেখো
এক্স প্লাস ওয়ান কে ভাবো তুমি এ, আর এই পিটাকে তুমি ভাবো বি, তাহলে কোন সূত্র পড়ছে বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলো কার সূত্র? এ প্লাস বি মাইনাস বি, অর্থাৎ এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। দেখো লিখছি এক্স প্লাস ওয়ান প্লাস পি, এটা একবার, আরেকবার হবে এক্স প্লাস ওয়ান মাইনাস পি। আচ্ছা দেখো তো এইটা যে ছিল একে ভেঙে আমি কটা পেয়েছি? এটা পেয়েছি, এটা পেয়েছি, আর তো ভাঙা যাচ্ছে না। দেখো এর মধ্যে আমি বলেছিলাম কি 2 আর 3 এর মধ্যে যখন একটা থাকবে 2 আর 3, দেখো অপশন মধ্যে কোনটা আছে দেখো। ও সাজিয়ে লিখতে হবে, দেখো ওরা এখানে এক্স পি ওয়ান করেছে, তাহলে আমরা কাজ করে সাজিয়ে লিখতে হবে। দেখো এক্স প্লাস পি প্লাস ওয়ান, এখানে দেখো এক্স মাইনাস পি প্লাস ওয়ান। এবার দেখো অপশনের মধ্যে কোনটা আছে, দেখো অপশন নম্বর ডি, দেখো এক্স মাইনাস পি প্লাস ওয়ান, অপশন নম্বর ডি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা এটা উত্তর। তাহলে যাই দিক না কেন তোমাদের যখন উত্তরটা খুঁজতে হবে, তোমরা শুধু সেটাকে কি করে উত্তরটাকে ভেঙে দেবে, সেটা মিডিল টার্ম হোক বা সূত্রের সাহায্য হোক, ভেঙে দিয়ে দেখবে উত্তরে যেটা থাকবে সেটার মধ্যে দেখবে যে কোনো একটা অপশনে থাকবেই থাকবে, দুটো কখনো থাকবে না। দেখো এটা কিন্তু নেই, এটা যদি সব দুটো প্লাস থাকতো তাহলে হতে কিন্তু দুটো তো প্লাস থাকবে না, কারণ একটা উত্তর দিয়েছে। চলো এটা কত নম্বর গেল? 3। তো 4 নম্বরটা দেখি, 4-এ কি বলেছে। দেখো 4-এরটা, এটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক, এটা করতে তোমার খুব মজা লাগবে। দেখো বলছে m মাইনাস 2p এটা ইকুয়াল টু মাইনাস n, বলছে এটা হলে, দেখো কার মান চেয়েছে, বলছে m বাই m মাইনাস p প্লাস n বাই n মাইনাস p, এটার মান কত? দেখো দিয়েছে আমার হাতে শুধু এটা, বলেছে এটা হলে প্রমাণ করো এটা। চলো তাহলে আমাদের লক্ষ্য কি থাকে বলতো? আমি ক্লাসে কি বলেছি যে আমাদের টার্গেট দেখে আমরা এগোবো, আমার লক্ষ্য এটা এর মান বের করা। আচ্ছা ভাবো এর মানটা বের করতে গেলে একটুখানি জাস্ট ভাবো, যদি এমটা এন অথবা এনটা এম থাকতো তাহলে আমাদের লসাগু করাটা খুব সহজ হতো, কিন্তু দুর্ভাগ্য যে এখানে এম এন দুটো আলাদা আছে। তাহলে আমাদের এখন লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে এই এম এন মানে এই এর নিচেরটা আর এর নিচেরটা, অর্থাৎ এই হর বা এই হর, দুটো হরকে একটা হর করা। কি করে করবো? এবার ভাবো তার জন্য এই মানটা দিয়েছি, এখান থেকে আমরা অঙ্কটা শুরু করবো। করে আমাদের লক্ষ্য থাকবে এখান থেকে হয় এম মাইনাস পি এর মান বের করে এখানে বসাবো, আর না হলে এম মাইনাস পি এর মান বের করে ওখানে বসাবো। তবে যে কোনো একটা বের করার চেষ্টা করি। দেখো কি বলছি এখান থেকে, দেখো বা বলো এম আছে মাইনাস যেটা 2p আছে তোমার আনতে হবে তো পি, তাহলে কি করবো বলো, এম মাইনাস পি করলাম। আবার দেখো তো ছিল আমার কটা পি বলো? ছিল আমার দুটো পি মাইনাস, আমি লিখেছি একটা, তো আর একটা পি করে দাও। দেখো তো হয়ে গেল না? এই দেখো পি মাইনাস পি কত হয়? 2p। আমার দরকার তো এইটা, তো এম মাইনাস পিটাকে এপারে রাখছি আর পিটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে বলো, মাইনাস এন প্লাস পি। এবার একটু সাজিয়ে রেখো তো, এম মাইনাস পি বলো সাজিয়ে লিখলে কি হবে, পি মাইনাস এন, মানে আমি প্লাসটা আগে লিখেছি মাইনাসটা পরে লিখেছি। আচ্ছা এবার দেখো তো এই যে এম মাইনাস পি এর মান পেয়েছি, এখানে বসাতে পারি না, আমি এই মানটা এখানে নিয়ে বসাতে পারি না, তাহলে বসিয়ে দাও। দেখো মান, এটার মান যেহেতু চেয়েছে তাহলে আমি শুরু করবো এখান থেকে, অতএব দিয়ে শুরু করবো। তো দেখো অঙ্কটা তুললাম, প্রথমে সেকেন্ড লাইন হচ্ছে তখন মানটা বসিয়ে দাও, এম বাই, তাহলে কি বসা বলো, পি মাইনাস এন প্লাস এন বাই এন মাইনাস পি। আচ্ছা এবার তাকাও তো, পি মাইনাস এন এন মাইনাস পি, যা এতক্ষণ কষ্ট করলাম এত সুন্দর করে যে এটাকে আনবো, কিন্তু আনলাম কিন্তু একটু আলাদা, কি এ মাইনাস বি বি মাইনাস এ, মানে উল্টে আছে। দেখো পি মাইনাস এন এটা এন মাইনাস পি, লসাগু হবে কি? হবে না। তার আমার উপায় কি এখন? এখন উপায় হচ্ছে যে ওই দুটোকে একই করা, অর্থাৎ তুমি কি করবে, পি মাইনাস এনটাকে হয় লেখো এন মাইনাস পি, আর না হয় এন মাইনাস পি যেটা আছে এইটাকে লেখো পি মাইনাস এন। তাহলে কোনটা লিখলে আমাদের জন্য সুবিধা হবে একটু ভাবি। দেখো বলো যদি এটাকে আমরা চেঞ্জ করি, এটাকে ঘুরিয়ে লিখলে কি হয়? এর নিয়মটা কি ছিল বলো, এরকম দেখে দাও। এর নিয়মটা ছিল এরকম যে এ মাইনাস বি যদি থাকে, তুমি একটা মাইনাস কমন না নিলে এটা হয়ে যাবে কি বি মাইনাস এ। যদি কোথাও থাকে এক্স মাইনাস ওয়াই, তাহলে তুমি সামনে মাইনাস কমন নিয়ে না নিলে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স। তার মানে জাস্ট যা থাকে শুধু ঘুরে যায় একটা মাইনাস কমন নিলে, ঠিক আছে? তো দেখো যদি এটা আমি করতে চাই, যাই করি না কেন সামনে একটা মাইনাস আসবে তো ঘোরাতে গেলে। আচ্ছা বলো পি মাইনাস এন একে যদি আমি ঘোরাই, তাহলে সামনে একটা মাইনাস আসলে কি হয়ে যাবে, সেই মাইনাসটা এখানে। আচ্ছা বলো একটা অঙ্ক শুরু হচ্ছে সবার সামনে মাইনাস, কেমন একটা না? অঙ্ক করতে আমাদের অসুবিধা হবে না? এই যেমন দেখো যাতে মাইনাস না থাকে তার জন্য আমরা ঘুরিয়ে নিয়েছি। তাহলে যদি আমরা এইটা চেঞ্জ করি তাহলে দেখো তো এইটা ঘুরিয়ে যাবে, মানে এই প্লাসটা হয়ে যাবে তখন কি মাইনাস, তো ইয়ে মাইনাসের আমার কোনো সমস্যা নেই, আমি তো বিয়োগ পারি, ভগ্নাংশে বিয়োগ, তাহলে সেই পদ্ধতি করে দেবো। চলো তাহলে আমরা কোনটা চেঞ্জ করবো বলো? এটা চেঞ্জ করলাম না, এটা চেঞ্জ করবো। কেন করবো নিশ্চয় বুঝে গেছে। চলো তাহলে লিখছি কি দেখো, এম বাই পি মাইনাস এন, এটা যখন চেঞ্জ করবো তখন এটা কি হয়ে যাবে বলো, পি মাইনাস এন হবে, কিন্তু যে মাইনাসটা আসবে
সেই মাইনাসটা এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে এইটাকে আমার মাইনাস চেঞ্জ করে দেবে, n বাই কি হয়ে যাবে বলো, p মাইনাস n। আশা করি সবাই বুঝতে পারছো। সমান সমান। এবার দেখো তো দুটোর নিচে একই সংখ্যা, মানে 5 আর 5 এর লসাগু কত হয়, 5। তো p মাইনাস n লসাগু কি হবে, p মাইনাস n হলো। এবার দেখো এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে গুণ করতে হয়। আমি তোমাদের সহজে কি বলেছিলাম মনে রাখার জন্য, যে হর এবং লসাগু যদি একই সংখ্যা হয় কি করবে, উপরেটা টুক করে বসে যাবে। তাহলে দেখো p মাইনাস n মিলে গেছে, একই সংখ্যা, তাহলে m বসে গেল, মাইনাস n বসে গেল, হলো। আচ্ছা এবার বলো তো, যা হয় এবার তো মান বের করতে হবে না, কি হবে, এবার বুদ্ধি খাটাও, যে এইটা যেটা আছে p মাইনাস n আছে, একটা মান চেয়েছে, মানে কেন নিশ্চয়ই সংখ্যাটা কিছু একটা আসবে। তাহলে দেখো m মাইনাস n, তুমি দেখো তো m এর মানটা এই যে প্রথমবারে যেটা দিয়ে দিয়েছিলে, দেখো তো এইটা, এখান থেকে কি আমরা m এর মানটা বের করতে পারবো না? যদি বের করতে পারি ওই m এর মানটা নিয়ে ওখানে বসিয়ে দিলে দেখো অঙ্কটা কত সহজ হবে। কারণ কি আমাদের লক্ষ্য হচ্ছে এখানে একটা নর্মাল ফর্মে আনা। এবার দেখো তুমি, তোমার কাছে তিনটা অপশন, ভালো করে শোনো। তুমি এখানে m এর মান বসাতে পারো, তুমি এখানে n এর মান বসাতে পারো, তুমি এখানে p এর মান বসাতে পারো। তো তোমার জন্য বের করে মান বসাটা কোনটা সহজ একটু বোঝো। প্রথম কথা হচ্ছে n আছে দুটো, তাহলে মান বসানো আমাকে দুবার বসাতে হবে, তাই আমি n এর মানে যাব না। m আর p আছে একবার করে, তাহলে আমি হয় n এর মান বের করবো, না হয় p এর মান বের করবো। ঠিক আছে, তাহলে m কিন্তু হেরে গেল, n এর মান আমি বের করবো না, কেন, n দুবার বসাতে হবে, তাই আমি দুবার ঝামেলা যাবো না, হয় m বের করবো না হয় p। তো এবার প্রশ্ন হচ্ছে যে কার মানটা বের করবো আমরা, বলো এবার তাকাও, m নাকি p, একটু তাকাও তো, যেটা দিয়েছে দেখো m মাইনাস 2p মাইনাস ইকুয়াল টু মাইনাস n। আচ্ছা বলো তো এখান থেকে যদি আমি m এর মান বের করি, তাহলে বলো জাস্ট 2p টাকে ওপারে নিয়ে পাঠিয়ে দিলে ঝামেলা শেষ। বের করা অনেক সহজ, কানা খোড়া বোবা অন্ধ কালা সবাই বের করতে হবে, একদম সহজ। আর যদি p এর মান বের করি কি করতে হবে, প্রথমে আমাকে m টাকে উপরে পাঠাবো, তারপরে মাইনাস কে পাঠাবো, তারপরে 2 কে পাঠাবো। বলো কোনটা সহজ? তিনটা কাজ করতে হবে না, কঠিন কাজ, কিন্তু m এর কাজটা শুধুমাত্র বসিয়ে দাও। তাহলে আমরা কি করব, m এর মানটা বের করি। এই দেখো m ইকুয়াল টু কি হবে, মাইনাস n ছিল, এরপর থেকে প্লাস 2p গেল, কারণ কি মাইনাস 2 কে উপরে গেলে প্লাস 2p, তারপর সেই সামনে মাইনাস আমরা একটু ঘুরিয়ে লিখবো, তাহলে কি লিখবো বলো, 2p মাইনাস n। ব্যাস, এটা কার মান পেয়েছি, এই দেখো m এর মান, ব্যাস এটা নিয়ে টুক করে শুধু এটা বসিয়ে দাও, আর কিছু না। চলো বসিয়ে দিচ্ছি, দেখো সমান সমান m এর জায়গায় বসাচ্ছি, কি বসাবো, 2p মাইনাস n, আর এই যে সামনে মাইনাস n ছিল আগে থেকে সেটা থাকলো, p মাইনাস n। বলো উপরে কি পাচ্ছি দেখো তো, 2p মাইনাস n মাইনাস n, মাইনাস n মাইনাস n কি হবে, মাইনাস 2n, তাহলে কি হবে 2p মাইনাস 2n, আর নিচে হচ্ছে p মাইনাস n। আচ্ছা দেখো তো উপর থেকে কি কমন আসছে, বলো উপর থেকে 2 কমন চলে আসছে না দুজনের মধ্যে থেকে, তো 2 যদি কমন আসে পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে p মাইনাস n, আর নিচে দেখো সেটাই রয়েছে, দেখো p মাইনাস n, এটা কেটে গেল, গেলে আমার উত্তর হয়ে গেল কত, 2। তার মানে কি হলো, অঙ্কটা শুধুমাত্র প্রথমে আমাকে হরেরটা দেখে এগোতে হলো, তারপরে শেষে গিয়ে দেখছি যে এমন একটা মান আসলো না, কিছু করতে পারছি না, তার জন্য কি করলাম, এটার থেকে আবার একটু কায়দা করে ওখানে মানটা বসাতে হবে। ব্যাস, এটা হচ্ছে বীজগণিতের নিয়ম। তুমি যতবার ইচ্ছা যে মানটা দেবে, যতবার ইচ্ছা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা তুমি ওখানে বসাতে পারো। ব্যাস বসে থাকো, উত্তর এসে গেছে কত, 2। আশা করি বুঝতে পারো সবাই। চলো আজকের আমাদের লাস্ট প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5, সেটা কি বলেছে দেখো। দেখো 5 নম্বর বলছে x কিউব প্লাস y কিউব ইকুয়াল টু x প্লাস y ইন্টু x স্কোয়ার প্লাস k মাইনাস 2 ইন্টু xy প্লাস y স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বলছে এটা হলে k এর মান কত, এটা হলে k ইকুয়াল টু কত, অর্থাৎ k এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো দিয়েছে আমার শুধুমাত্র এটা দিয়ে, বলেছে কি এটা k এর মান কত। প্রথম হচ্ছে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, ঘনফল নির্ণয় বা ঘনফলের যে কিউবের সূত্র তুমি যেখানে শিখেছো সেখানকার অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি k পর্যন্ত পৌঁছবো কি করে, আমার k এর মান। আচ্ছা বলতে k এর মান বের করতে হলে তাহলে k ইকুয়াল টু বের করবো, বাকি k এর থেকে সবগুলোকে সরাতে হবে, k এর যারা যারা দূরে থাকবে আগে দূরের থেকে ধার থেকে সবাইকে সরাবো। তো কি করে সরানোর সহজ উপায় কি, দেখো তো এদিকে যেটা ফর্মে আছে একটু যদি ভালো করে তাকাও, x কে তুমি মনে মনে a ভাবো, তাহলে দেখো a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস কিছু একটা x y আছে, মানে তুমি ভাবো ab, কে মানটাকে ইগনোর করো, বাদ দাও, তাহলে দেখো x প্লাস y মানে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। কার সূত্র এটা, a কিউব প্লাস b কিউব, আর ওই জন্য দেখো এখানে a কিউব প্লাস b কিউব আছে। আর a কিউব প্লাস b কিউবের আমরা জানি কটা সূত্র জানি বলো,
দুটো সূত্র কি কি জানি, একটা হচ্ছে তার উৎপাদকের আর একটা জানি কার মান নির্ণয়। কিন্তু এখানটা দেখো ডান দিকের যে স্ট্রাকচারটা যে ফর্মে আছে আমরা সেই সূত্রে ফেলবো। এখানে আছে উৎপাদকের ফর্মে, তাই আমরা উৎপাদকের সূত্রটা ফেলবো। যদি এখানে কোনোভাবে মান নির্ণয়ের ফর্মে থাকতো তাহলে আমরা এখানটায় এক্স কিউব প্লাস ওয়াই কিউবের জায়গায় কি ফেলতাম, মান নির্ণয়ের সূত্র ফেলতাম। কিন্তু আছে এখানে উৎপাদকের সূত্র ফেলছি। দেখো এক্স কে ভাবো এ, ওয়াই কে ভাবো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেলছি। দেখো কোন সূত্রটা আসলে এখানে লিখি, হ্যাঁ এই যে সূত্র হচ্ছে এটা, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। বাস এটা এখানে ফেলছি। দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমি পুরোটা এর জায়গায় ফেলেছি, তাহলে সমান সমান জায়গায় সমান সমান আছে, আর ডান দিকে যা আছে হুবহু কপি করে দেয় পর্যন্ত পুরোপুরি। তাহলে লিখছি এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হলো? এবার তাকাও বা আচ্ছা দেখো তো সমান সমানের দুদিকে দেখো, এপার আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু, আচ্ছা যদি এক্স প্লাস ওয়াই নাতে যদি 5 থাকতো কি করতাম, 5 কেটে দিতাম। তাই এখানে কি করবো, এক্স প্লাস ওয়াই কেটে দেবো। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা, পেন দিয়ে এপার ওপার এভাবে কাটা যায় না। যারা কাটে ভুল করে কাটে, অবশ্যই কাটে, তোমরা এই ভুলটা করবে না। কি করবে, তোমরা মনে মনে আউট করে দাও, ব্যাস আউট নেই। প্রয়োজনে তোমার সুবিধার তুমি নিচে আন্ডারলাইন করো, এক্স প্লাস ওয়াই করে দিলাম, বড় দিলে কে পড়ে থাকবে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ওপার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, তাহলে লিখছি এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হলো? আচ্ছা এবার তাকাও তো, বা সে একই দেখো এপারে যে এক্স স্কোয়ারটা আছে প্লাস, ওকে যদি এপারে আনি কি হবে, ও কি হয়ে আসবে, মাইনাস এক্স ওয়াই। আচ্ছা মাইনাস এক্স হলে এই মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওই মাইনাস এক্স স্কোয়ার আর এপারে প্লাস এক্স স্কোয়ার আছে, কেটে যেত। এই ওয়াই স্কোয়ার কেটে যেত। তার মানে তোমরা এখান থেকে শিখলে যে একই জিনিস যদি প্লাস বা মাইনাস হয়ে যদি সমান সমানের দুই পারে থাকে তাহলে তারাও কেটে যায়। ঠিক যেমন এখানে গুণাকারে থাকলে কেটে, তেমনি এরাও কেটে যায়। কি হয় এবার দেখো, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, পেন দিয়ে কাটবে না। ওয়াই স্কোয়ার কেটে যাবে, কিন্তু পেন দিয়ে কাটবে, এটা মনে মনে আউট করে দাও। তাহলে এ আউট, ওয়াই স্কোয়ার আউট। তাহলে পড়ে রয়েছে কে বলে এখানে শুধুমাত্র মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এখানটা কি পড়ে রয়েছে, কে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই। হলো? এবার দেখো বা বলো আবার দেখো সেই একই কথা, প্রথম যুক্তিটা দেখো, এই যেটা যে যুক্তিতে এক্স প্লাস ওয়াইটা আউট হয়েছিল, এখানে দেখো এক্স ওয়াই গুণ আছে, এখানে এক্স ওয়াই গুণ আছে, এখানে এক্স ওয়াই গুণ হয়ে আছে কে মাইনাস 2 এর সাথে, এখানে এক্স ওয়াইটা গুণ হয়ে আছে কার সাথে বলো তো, কিছু নেই মানে শুধু মাইনাস না, মাইনাস 1। তাহলে যদি এক্স ওয়াই কেটে যায়, এখানে পড়ে থাকবে কত, মাইনাস 1 ইজ ইকুয়াল টু কে মাইনাস 2। আচ্ছা বলো আমার বের করতে বলেছে কার মান, কে এর মান। তাহলে তুমি কেটাকে ওপারে রাখো, সংখ্যাটাকে এপারে নিয়ে চলে এসো, পরে আমরা ঘুরিয়ে দেবো। দেখো তাহলে সংখ্যার উপর কি হয়ে আছে, মাইনাস 2, এপারে আসলে কি হবে বলো, প্লাস 2। দেখো মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু কে। বলো কত হচ্ছে বলো, মাইনাসের দিকে 1 পা, প্লাসের দিকে 2 পা, অর্থাৎ প্লাসের দিকে 1 পা এখনো থাকবে, ইজ ইকুয়াল টু কে। এবার তুমি ঘুরিয়ে লেখো, কে ইকুয়াল টু 1। দিস ইজ দ্য আনসার। দেখো কে এর মান চেয়েছিল, আমি আস্তে আস্তে কে পর্যন্ত পৌঁছে গেছি। দেখো আশা করি বুঝতে পেরেছো সবাই। দেখো যে 5টা অঙ্ক হয়েছে আজকে ক্লাস এই পর্যন্ত, আশা করি সবকটা বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট করবে। পরের ভিডিওতে আবার যখন তৈরি করবো তখন সমস্যা থাকলে সেটা আমি সমাধান করে দিয়ে তারপর পরের ভিডিওতে আলোচনা করবো। তো আজকে এই 5টা অঙ্ক থাক। বাইরের অঙ্ক এগুলোকে বলে স্পেশাল অঙ্ক, বা বাইরের অঙ্ক যে নামে অভিহিত করতে পারে, বা বাছাই করা অঙ্ক, যাই বলো না কেন জিনিসটা একই। এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই আসার সম্ভাবনা প্রবল, সেই জন্য সবাই চেষ্টা করো এগুলো প্র্যাকটিস করার, আগে কোশ্চেনগুলো তুলবে তারপর সমাধান করবে। চলো আজকে ক্লাস এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।